সরকারের সাথে সেনাবাহিনীর কোনো বিরোধ নেই, সেনা সদরের প্রেস ব্রিফিং। সচিবালয় অচল করে দেবার হুঁশিয়ারি, আজকের মধ্যে অধ্যাদেশ বাতিলের দাবি সংযুক্ত পরিষদে। মানবাধিকার সমুন্নত রাখতে গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে, বিবৃতিতে তারেক রহমান। সংবিধান সংস্কার, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ সহ মৌলিক কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়নি, আলী রিয়াজ। আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। সরকারের সাথে কোনো মতপার্থক্য বা বিভেদ হয়নি, সরকারি নির্দেশনা মেনেই কাজ করছে বলে জানিয়েছে সেনা সদর দফতর। মানবিক করিডরকে স্পর্শকাতর উল্লেখ করে জানানো হয়, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী। আর মবের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ব্রিফিংয়ে। রিপোর্ট সাজরিনা খন্দকারের। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে সাংবাদিকদের অবহিত করতে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে ব্রিফিং করে বাংলাদেশ সেনাবাহিনী। রাখাইনে মানবিক করিডোর দেয়া প্রসঙ্গে প্রশ্নের উত্তরে ব্রিফিংয়ে জানানো হয়, দেশের স্বার্থ এবং জাতীয় নিরাপত্তায় আপোষ করবে না সেনাবাহিনী। এখন করিডোর একটি স্পর্শকাতর বিষয়। আমরা বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা বিঘ্নিত কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। এ সময় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে সেনাবাহিনী এবং সরকারের সম্পর্ক নিয়ে এক প্রশ্নের উত্তরে ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা জানান, শুরু থেকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো দূরত্ব নেই। গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মি খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে একে অপরের সম্পূরক হিসেবে কাজ করছে। দেশ চালাতে গিয়ে বিভিন্ন স্টেক হোল্ডাররা বিভিন্ন সময় কথা বলতে পারেন। এইটা নিয়ে এত আমরা যেইভাবে চিন্তা করছি, সরকারের সাথে সেনাবাহিনীর বিশাল মত পার্থক্য হয়েছে, বিভেদ হয়েছে, যেটা দেখছি মিডিয়াতে, লেট আস নট ইন্টারপ্রেট ইন দিস ম্যানার। এরকম আসলে কিছু হয়নি। দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে ব্রিফিংয়ে জানানো হয়, আইন নিজের হাতে তুলে নিলে কোনো ছাড় দেয়া হবে না। ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স, জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। চট্টগ্রামে কেএনএফ-এর পোশাক উদ্ধারে উদ্বেগ জানিয়ে ব্রিফিংয়ে জানানো হয়, সেনাবাহিনী আরাকান আর্মি আরসার গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আরসা অস্ত্র নিয়ে আসছে, মুভমেন্ট করছে, সে ব্যাপারে অবস্থান কি? যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট। দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট। ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের সর্বোচ্চ নিরাপত্তা ও সুশৃঙ্খল যানবাহন চলাচল নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ঈদের আগে ও পরে মিলে 2 সপ্তাহের বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। সাজরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিল না করলে সচিবালয় অচল করে দেবার হুঁশিয়ারি দিয়েছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা। সচিবালয়ের ভেতরে তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করে এমন হুঁশিয়ারি দেন তারা। কিছু সময়ের জন্য বন্ধ থাকে প্রধান ফটকও। মঙ্গলবার আবারও বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়। রিপোর্ট রকুনউদ্দিনের। বৃহস্পতিবার খসড়ার অনুমোদনের পর রোববার রাতে সরকারি চাকুরি সংশোধন অধ্যাদেশ 2025-এর প্রজ্ঞাপন জারি করা হয়। তার প্রতিবাদে তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতাকর্মীরা, যা শুরু হয় বেলা 11টায়। একে একে বিভিন্ন দপ্তর থেকে নেমে আসেন তারা, বন্ধ হয়ে যায় দাপ্তরিক কর্মকাণ্ড। এই অধ্যাদেশ প্রত্যাহার করা না হলে আমরা এমন কঠোর কর্মসূচি দেব যে সচিবালয় কেউ ঢুকতে পারবে না। প্রত্যেকে 3 দিন ছুটি নিয়ে আপনারা সিএল ছুটি নিয়ে বাসায় বসে থাকবেন। কোন ফ্লোরে, কোন ডেস্কে কোন কর্মচারী বসে থাকতে পারবে না। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে তারা যান সচিবালয়ের মূল ফটকের সামনে। এ সময় ওই ফটক দিয়ে আধা ঘন্টার মতো সব রকমের যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখান থেকে সচিবালয়ের বিভিন্ন সড়ক ঘুরে সবাই যান মন্ত্রী পরিষদ ভবনের সামনে। বেলা 1:30টা পর্যন্ত সেখানে অবস্থান নিয়ে সরকারি চাকুরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবি জানান তারা। উপদেষ্টা মহোদয়ের দপ্তর থেকে এ বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে এটির সমাধান বা প্রত্যাহারের একটি
বিষয় আলোচিত হওয়ার কথা ছিল, কিন্তু মাননীয় আইন উপদেষ্টা মহোদয় আজ উনি যমুনাতে প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে মিটিংয়ে বা সভায় উপস্থিত থাকবেন। আমরা আগামীকাল আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি বলবৎ থাকবে। সরকারি চাকুরি সংশোধন অধ্যাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি, অযৌক্তিক ছুটি ও অন্য কাউকে কাজ থেকে বিরত রাখার চেষ্টা করলে শাস্তির বিধান রাখা হয়েছে, যা হতে পারে চাকুরি থেকে বরখাস্ত, চাকুরি থেকে অব্যাহতি এবং পদাবনতি বা বেতন কমিয়ে দেয়া। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে সরকারের সংস্কার কাজে সচিবালয় থেকে কোনো বাধা আসলে ছাত্র জনতাকে সাথে নিয়ে কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রামের বিপ্লব উদ্যানে আয়োজিত উত্তর জেলার পথসভার শুরুতে তিনি এসব কথা বলেন। সচিবালয়ের মতো জায়গায় নৈরাজ্য বন্ধ না করলে বিকল্প ব্যবস্থার মাধ্যমে কাজকর্ম স্বাভাবিক রাখা হবে বলেও জানান তিনি। সংস্কার কার্যক্রম নিয়ে যদি আমলাদের কোনো পর্যালোচনা বা মতামত থাকে তবে তা আলোচনার মাধ্যমে সমাধানের অনুরোধ জানান হাসনাত আব্দুল্লাহ। দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সচিব ডাক্তার তাসলিম জারা সহ জেলার নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরে রাঙ্গুনিয়া হাটহাজারীতে পথসভায় বক্তব্য রাখেন হাসনাত আব্দুল্লাহ। জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন, ধামকি দেন যে এই সরকার সংস্কার কার্যক্রম যদি করে থাকে তাহলে সেটিকে আপনারা বাধা দিবেন। আপনারা মনে রাখবেন এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে। এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। সরকার বিভিন্ন সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনলাইনে এক ঠিকানায় সকল নাগরিক সেবা স্লোগানে যাত্রা শুরু করেছে নাগরিক সেবা বাংলাদেশ। রাষ্ট্র অতিথি ভবন যমুনায় এই কার্যক্রমে পাইলট প্রকল্প শুভ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। পাইলট প্রকল্পের আওতায় রাজধানী গুলশান, উত্তরা এবং নীলক্ষেত এলাকায় নাগরিক সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এরই মধ্যে গুলশান এবং উত্তরার কেন্দ্রে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে এবং স্বল্প সময়ের মধ্যে নীলক্ষেত কেন্দ্র কার্যক্রম শুরু করবে। সেবা সহজপ্রাপ্যতা নিশ্চিত করতে এক ঠিকানায় প্রয়োজনীয় সকল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রবাসী সেবা কেন্দ্র তৈরির বিষয়ে উদ্যোগ নিতেও আইসিটি বিভাগকে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এর আগে যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে দেখা করেছেন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মার্কিন কমিশনের চেয়ারম্যান স্টেফেন স্লেক। এ সময় প্রধান উপদেষ্টা তাকে জানান অন্তর্বর্তী সরকার দেশের প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানবাধিকার সমুন্নত রাখতে গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে। গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে বাণীতে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে রোম আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে গুম করা মানবতা বিরোধী অপরাধ। গুম হওয়া ব্যক্তিদের পরিবারের মানুষের সাথে সংহতি প্রকাশ করে আর কেউ যাতে গুমের শিকার না হয় সেজন্য রাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তারেক রহমান। ফ্যাসিবাদী শাসনের 15 বছরে 666 জন গুম হয়েছে। বিএনপির হিসাবে এই প্রকৃত সংখ্যা আরও কয়েক গুণ উল্লেখ করে তারেক রহমান এটিকে আওয়ামী দুঃশাসনের নমুনা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, রাষ্ট্র পৃষ্ঠপোষকতায় গুমের মতো অমানবিক ঘটনা যাতে না ঘটে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সোচ্চার থাকতে হবে। সংবিধান সংস্কার প্রক্রিয়া, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ সহ মৌলিক কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও ঐক্যমত হয়নি বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। প্রথম পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে জাতীয় সংসদের এলটি হলে ঐক্যমত্য কমিশনের কাজের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তবে জুলাই গণহত্যার বিচার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ কিছু বিষয়ে বেশিরভাগ দল একমত। ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম ধাপের বৈঠক শেষ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। খুব দ্রুত দ্বিতীয় ধাপের আলোচনা হবে বলে জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও গঠন প্রক্রিয়া, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, এক ব্যক্তি সর্বোচ্চ কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন, একজন ব্যক্তি কয়টা আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কি হবে, এমন সব মৌলিক সংস্কারে এখনও ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। কোন কোন বিষয়ে সংস্কার প্রয়োজন সেগুলোর ব্যাপারে এক ধরনের ঐক্যমত্য এসে একটা জুলাই সনদ তৈরি করতে পারে, তাহলে সে সময় এটি বাস্তবায়নের প্রক্রিয়ার প্রশ্নটি আসবে। এবং আমরা আশা করি রাজনৈতিক দলগুলো যেহেতু সংস্কার প্রস্তাবের ব্যাপারে অকুণ্ঠ চিত্তে সমর্থন জানিয়েছেন, বারবার জানাচ্ছেন, তাদের যে কমিটমেন্ট সেটা প্রকাশ করছেন,
একটা পথ তারা নির্ধারণ করতে পারবে। দেশকে 4টি প্রদেশে ভাগ করে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করার বিষয়ে বেশিরভাগ দল একমত হয়নি বলেও জানান ডক্টর আলী রিয়াজ। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ভেতরে কোনো রকম দ্বিমত নেই। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের ব্যাপারে অধিকাংশ দল নীতিগতভাবে একমত হয়েছে। কিছু দল অবশ্য এক কক্ষ বিশিষ্ট আইনসভা বহাল রাখার পক্ষে মত দিয়েছেন। জুলাই অভ্যুত্থানে গণহত্যার বিচার, ভোট জালিয়াতি ও দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বাধীন তদন্ত কমিশন গঠনের পক্ষে বেশিরভাগ দল। জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যা ও নিপীড়নের সঙ্গে জড়িত এবং ভোট জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের চিহ্নিতকরণ এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করার ব্যাপারে অধিকাংশ দল একমত পোষণ করে। তথ্য অধিকার আইনের সংশোধন করার প্রস্তাবে সব দল একমত। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট 1923 সংশোধন করার প্রস্তাবে সব দল নীতিগতভাবে একমত পোষণ করেছে। দ্বিতীয় ধাপের আলোচনায় অমীমাংসিত অনেক সংস্কার ইস্যুতে রাজনৈতিক ঐক্যমত প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন অধ্যাপক আলী রিয়াজ। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। দুদকের মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের করা আপিলের রায় ঘোষণা করা হবে আগামী বুধবার। সোমবার বিচারপতি খুশরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষ হলে রায়ের জন্য এই দিন ধার্য করা হয়। রায়ে জুবাইদা রহমান এবং তারেক রহমান খালাস পাবেন বলে প্রত্যাশা তার আইনজীবীদের। অবৈধ সম্পদ অর্জনের মামলায় 2023 সালের 2 আগস্ট বিচারিক আদালত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 9 বছর এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দেন। গত 14 মে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন ডক্টর জুবাইদা রহমান। বিচারপতি ওনার নেতৃত্বে যে বেঞ্চ আপনার এই রায় ইকুইটার যদি আপনি দয়া বিবেচনা করবেন এবং আমাদের সেই প্রার্থনা যদি বেগম জুবাইদুর রহমান আপনার খালাস হয়, এই খালাসের বেনিফিট যেটা এটা যদিও নন অ্যাপিলিং অ্যাকিউজ, কিন্তু এটা আপনারা জনাব তারেক রহমান সাহেবকে দিতে পারেন। কোর্ট ইতিপূর্বে দেওয়ার নজির আছে এবং বলেছে যে সেই নজিরগুলো আমাকে দেন। আমরা আগামীকালকে দাখিল করব এবং ডে আফটার টুমোরো 28 তারিখে এটা রায়ের জন্য আছে। আমরা আশা করি, আমরা কোর্টের কাছে প্রার্থনা করেছি এবং আমরা আশাবাদী যে আমরা ন্যায় বিচার পাবো। আগামী 28 মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে 4 বিভাগের তরুণদের নিয়ে তারুণ্যের সমাবেশ করবে বিএনপির 3 সহযোগী সংগঠন, যুব দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিষয়টি নিশ্চিত করেছেন যুব দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। সমাবেশে 15 লাখ তরুণের সমাগম হবে বলে আশা করছে সংগঠন 3টির শীর্ষ নেতারা। দেশ পরিচালনায় তরুণদের ভাবনা জানতেই এই সমাবেশের আয়োজন করা হচ্ছে বলেও জানান নেতারা। বিএনপি ক্ষমতায় আসলে 1.5 বছরের মধ্যে 1 কোটি তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন নেতারা। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় সমসাময়িক রাজনৈতিক নানা বিষয় নিয়ে দলের কর্মপরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অর্থনীতির নানা চ্যালেঞ্জের মধ্যেও রফতানি আয়ে বড় সাফল্য দেখিয়েছেন দেশের উদ্যোক্তারা। অর্থ বছরের প্রথম 10 মাসে রফতানি হয়েছে $40 বিলিয়ন পণ্য, প্রবৃদ্ধি 9.83%। তবে রফতানি খাতের এত অর্জনেও সন্তুষ্ট নন শিল্প মালিকরা। তাদের মতে জ্বালানির দাম বৃদ্ধি এবং শ্রমিক অসন্তোষে বন্ধ হয়ে গেছে কয়েকশো কারখানা। এমন বাস্তবতায় রফতানি খরচ কমাতে আসন্ন জাতীয় বাজেটে রফতানি বান্ধব কর নীতি এবং প্রণোদনার দাবি জানিয়েছেন শিল্পোদ্যোক্তারা। সেলিম মালিকের রিপোর্ট। 2024-25 অর্থ বছরের প্রায় পুরোটা জুড়ে তৈরি পোশাক সহ দেশের শিল্প কারখানাগুলোতে চলেছে জ্বালানি সংকট। এর মধ্যে গত এপ্রিলে নতুন করে গ্যাসের দাম 33% বাড়ানো হয়। ডলারের স্বল্পতা ও দাম বৃদ্ধিতে কাঁচামাল আমদানি ব্যাহত হয় অনেক শিল্প উদ্যোক্তার। শ্রমিক অসন্তোষে ঘটেছে কারখানা ভাঙচুরের ঘটনাও। এত সব চ্যালেঞ্জকে পাশ কাটিয়ে রপ্তানি আয়ে সাফল্য এসেছে অভাবনীয়। গত 10 মাসে গড় প্রবৃদ্ধি প্রায় 10%। এমন বাস্তবতায় রপ্তানি খাতে কি সুদিন ফিরেছে? উদ্যোক্তারা বলছেন ভিন্ন কথা। এক নম্বর হচ্ছে সবচেয়ে বড় সংকট জ্বালানি এবং বিদ্যুৎ।
2 নাম্বার হচ্ছে ব্যাংকিং খাতের চরম অসহযোগিতা, 3 নাম্বার হচ্ছে এনবিআর এর নানা রকমের বৈষম্যমূলক পলিসি আচরণ। এই পরিস্থিতিতে যারা বড় হচ্ছে আর ছোট এবং মাঝারিগুলি হারিয়ে যাচ্ছে, ফলে রপ্তানির যে গ্রোথ হচ্ছে সেটা ওই বড়রাই সেটাকে কনজিউম করে ফেলছে, তো ফলে ছোটগুলি কিন্তু হারিয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা অশনি সংকেত, কারণ ছোট মাঝারি যদি পাইপলাইনে না থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু আর উদ্যোক্তা থাকবে না। সংকট উত্তরণে আসছে 2025-26 অর্থ বছরের বাজেটে রপ্তানি খাতের জন্য সহজ কর নীতির পাশাপাশি রপ্তানি বৃদ্ধিতে প্রণোদনাও জরুরি বলে মনে করেন তারা। কিছু পলিসি সাপোর্ট এবং কিছু ফিসক্যাল সাপোর্ট দিতে হবে, ইজ অফ ডুইং বিজনেসটাকে আরও ইমপ্রুভ করতে হবে, কস্ট অফ ফান্ডকে আরও কমিয়ে আনতে হবে। ইন্টারেস্ট রেটটা অনেক বেড়ে গেছে, এই ইন্টারেস্টটাকে ব্যাংকের ইন্টারেস্ট রেটটা কমিয়ে আনতে হবে। সেগুলো আমার মনে হয় ব্রডার সেন্সে যদি এগুলো আমরা করতে পারি তাহলে আমার মনে হয় যে আমাদের এই গ্রোথটাকে ধরে রাখতে পারবো। বিশ্লেষকরা বলছেন বাজেটে এ খাতে পলিসি এমনভাবে নিতে হবে যেন 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা বা এলডিসি উত্তরণ সহজ হয়। আমি প্রণোদনা কোনটায় দিতে পারবো, কতটুকু দিতে পারবো, সেখানে কিন্তু পুনর্বিন্যাসের প্রশ্নটাই জন্য গুরুত্বপূর্ণ, যে আমরা ডাইরেক্ট যদি সাহায্য না দিতে পারি রপ্তানিকারকদের, তাহলে ইনডাইরেক্টলি কিভাবে আমরা সাহায্য করতে পারি। সো এই বিষয়গুলো বাজেটে থাকলে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের প্রস্তুতিটাও আমরা ভালোভাবে নিতে পারবো। পাশাপাশি ট্রাম্পের শুল্ক নীতির চ্যালেঞ্জ মোকাবিলায় আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। 2025-26 অর্থ বছরের বাজেটকে সামনে রেখে 16তম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান কেমন বাজেট চাই। এনটিভি এবং এফবিসিসিআইয়ের যৌথ আয়োজনে বিশেষ অনুষ্ঠানটি মঙ্গলবার রাত 8টায় এনটিভির তেজগাঁও স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হবে। অনুষ্ঠানে জনভাবনা, ব্যবসায়ীদের আকাঙ্ক্ষা, সরকারি পরিকল্পনা তুলে ধরবেন সরকারি উপদেষ্টা, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ সহ সমাজের বিশিষ্টজনেরা। তামজিদ সুমনের রিপোর্ট। আমাদের এই বিশেষ অনুষ্ঠান কেমন বাজেট চাই, 1.5 দশকের বেশি সময় ধরে চলা কেমন বাজেট চাই অনুষ্ঠানটি দর্শক নন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের বার্ষিক ইভেন্টে পরিণত হয়েছে। প্রতি বছরের মতো এবারও এনটিভি ও এফবিসিসিআইয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাজেট ভাবনা নিয়ে সরাসরি অনুষ্ঠান কেমন বাজেট চাই। বাজেট নিয়ে সাধারণ মানুষের ভাবনা ও প্রত্যাশা রাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে তুলে ধরতে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে এই অনুষ্ঠান, যেখানে অংশ নিয়ে আসছেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী, ব্যাংকার, গবেষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এবারের ভেন্যু এনটিভির তেজগাঁও স্টুডিওতে এই আয়োজনকে ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। আগের বছরগুলোর ধারাবাহিকতায় এবারও সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এনটিভির কর্মীরা। বিনিয়োগ, এডিবি বাস্তবায়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, জ্বালানি ও বিদ্যুৎ, শিল্প বাণিজ্য, স্বাস্থ্যসেবা ও কৃষিসহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে বাজেটের প্রাপ্তি অপ্রাপ্তির পাশাপাশি আসন্ন বাজেটের চ্যালেঞ্জগুলো তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। সামনে যে বাজেট আছে এই বাজেটে আমাদের শিক্ষকদের ভাতা বাড়ানো উচিত। যদি কম মূল্যে সার দেন তো আমরা মনে করি কৃষক বাঁচবো, আর নাহলে তো কৃষক মরায়। পুরো আয়োজনটির সঞ্চালনায় থাকছেন এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম। আয়োজনে বিশেষ এই অনুষ্ঠান কেমন বাজেট চাই। অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে থাকবেন অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুল রহমান খান, এফবিসিসিআইয়ের প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান ও বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। এছাড়াও অনুষ্ঠানে থাকবেন সরকারের নীতি নির্ধারক, অর্থনীতিবিদ ও শিল্পপতিরা। মঙ্গলবার রাত 8টায় শুরু হয়ে কেমন বাজেট চাই অনুষ্ঠানটি বিরতিহীনভাবে চলবে এনটিভির 10:30 রাতের খবরের আগ পর্যন্ত। আর দর্শকরা পুরো অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাবেন এনটিভির পর্দায়। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে সশরীরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের সই করা এই বিজ্ঞপ্তি সোমবার একটি বাংলা দৈনিক এবং একটি ইংরেজি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে একই অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আখন্দ বুলবুল ওরফে মোহাম্মদ শাকিল আলমকেও ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আত্মপক্ষ সমর্থনের অধিকতর সুযোগ দেওয়ার লক্ষ্যে তাদের আবার নোটিশ দেওয়া হলো। তারা আগামী 3 জুন সকাল 10টায় ট্রাইব্যুনালের সশরীরে
উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে জবাব দেবেন। তা না হলে সে ধার্য তারিখে অথবা পরবর্তী যে কোনো তারিখে তাদের অনুপস্থিতিতে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচার কার্য সম্পন্ন হবে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আগামী 3 দিনের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানকে অপসারণ করার জন্য সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই সময়সীমা দেন সংগঠনের নেতারা। তারা জানান, আগামী 29 মের মধ্যে চেয়ারম্যানকে অপসারণ করতে হবে, তা না হলে আরও কঠোর কর্মসূচি দেবে ঐক্য পরিষদ। এ সময় জানানো হয়, আন্দোলনকারীদের দাবি মেনে না নেওয়ায় চেয়ারম্যানের প্রতি বিশ্বাস এবং আস্থার সংকট তৈরি হয়েছে। এর আগে গত 12 মে রাতে এনবিআর ভাগ করে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি করে সরকার। অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়ে 13 মে থেকে কর্মসূচি শুরু করে এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা। সরকার দাবি মেনে নেওয়ার আশ্বাসে রবিবার রাতে আন্দোলন স্থগিত করেছিল সংস্কার ঐক্য পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার নিশ্চিতে ব্যর্থতার দায়ে উপাচার্য এবং প্রক্টরের পদত্যাগের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। দুপুর উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি থেকে তারা এই দাবি জানান। এ সময় ছাত্রদল নেতারা অভিযোগ করেন, সাম্য হত্যার বিচার নিশ্চিতে শুরু থেকে অবহেলা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় এলাকার নিরাপত্তা নিশ্চিতেও প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ ছাত্রদল নেতাদের। বিশ্ববিদ্যালয় প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদের দ্রুত অপসারণের দাবিও জানায় ছাত্রদল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের অপসারণ এবং গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তরের সকল স্তরের সাধারণ জনতা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে বিক্ষোভ মিছিল। মোহাম্মদ এজাজের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে পতিত আওয়ামী লীগ সহ দেশে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের সাথে তার সংশ্লিষ্টতার। অভিযোগ রয়েছে গাবতলী গরুর হাটের ইজারা নিয়ে দুর্নীতি এবং অনিয়মের। মিছিলে অংশগ্রহণকারীদের দাবি, এমন বিতর্কিত এবং অভিযুক্ত ব্যক্তি উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের মতো গুরুত্বপূর্ণ পদে থাকার কোনো যৌক্তিকতা নেই। ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের অপসারণ না হওয়া পর্যন্ত মাঠে থাকবে জনগণ বলেও মিছিলে স্লোগান দেওয়া হয়। বিক্ষোভ মিছিলটি রাজধানী কল্যাণপুর থেকে বাংলাদেশ বেতার অফিস পর্যন্ত এসে শেষ হয়। নির্বাচনে দলীয় মনোনয়ন বাণিজ্য, চাঁদাবাজি এবং ডাকাতির অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, সাবেক জিবি প্রধান হারুন রশিদ সহ 10 জনের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত মামলার এজাহার গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার অপর আসামিরা হলেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম, জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য নেওয়াজ আলী ভুইয়া, জিএম কাদেরের স্ত্রী শরীফা কাদের, উত্তরা গোয়েন্দা পুলিশের সাবেক ডিসি আকরাম, ডিবি উত্তরা বিভাগের সাবেক এডিসি নাজমুল, বিমানবন্দর জোনাল টিমের এসআই পবিত্র সরকার এবং ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সদস্য সাইদুল ইসলাম। গত 17 মে মামলার আবেদন করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য নাজমিন সুলতানা তুলি। কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মিরপুর উপজেলা ফুটবল মাঠে অনুষ্ঠিত উক্ত সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আনিন্দু ইসলাম অমিত। অনুষ্ঠানে বক্তারা বলেন, যতবারই বাংলাদেশ সংকটে পড়েছে ততবারই জিয়া পরিবার সংকটে পড়েছে, আর এই সংকট থেকে উত্তরণের পথ কোনো নেতা দেখায়নি। এ তৃণমূলের নেতারাই ঐক্যবদ্ধভাবে সকল সংকটের পথ দেখিয়েছে। সম্মেলনে আশরাফুজ্জামান শাহীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন, আর সাধারণ সম্পাদক পদে 2 জন প্রার্থী হওয়ায় ভোটের মাধ্যমে খন্দকার টিপু সুলতান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে আজও অবস্থান কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা। সকাল থেকে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে তারা ইশরাকের পক্ষে নানান স্লোগান দেন। এদিকে চলমান এই আন্দোলনের ফলে বন্ধ রয়েছে ডিএসসিসির নাগরিক সেবা। আন্দোলনকারীরা বলেছেন, অনতিবিলম্বে ইশরাকের শপথ গ্রহণ আয়োজন করা হোক, নয়তো নগর ভবনের তালা খুলবে না। 24 ঘন্টার মধ্যে ইশরাকের শপথ না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। সিঙ্গাপুরে সর্বাধুনিক এবং উচ্চ প্রযুক্তি সম্পন্ন কমার্শিয়াল এসি রফতানি শুরু করেছে বাংলাদেশ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে সিঙ্গাপুরের খ্যাতনামা ফ্লেয়ার এমআই প্রাইভেট লিমিটেডের সঙ্গে ডিস্ট্রিবিউশন চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এস.এম. মাহবুবুল আলম, ফ্লেয়ার এম&ই ম্যানেজিং ডিরেক্টর টে রেজহান চার্লস সহ অন্যরা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় সিঙ্গাপুরের ওয়ালটন ব্র্যান্ডের পরিবেশক হিসেবে কার্যক্রম পরিচালনা করবে ফ্লেয়ার M&I। এরই অংশ হিসেবে প্রাথমিক ধাপে ওয়ালটন থেকে নেওয়া হচ্ছে চিলার টাইপ কমার্শিয়াল এসি। কঙ্কা ফ্রিজ প্রেজেন্স কোরবানির পশুর হাটের খবর। দোরগোড়ায় পবিত্র ঈদ উল আজহা, সারা দেশে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। হাটে এবারও দেশীয় গরুর আধিক্য, ভারত এবং মিয়ানমারের গরু নেই বললেই চলে। দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ যশোরের শার্শা উপজেলার 7 মাইল পশুর হাটে দেশীয় গরু আসছে অনেক। যশোর ছাড়াও ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশ থেকে গরু ব্যবসায়ীরা ভিড় করছেন এই হাট থেকে পশু কিনে নিতে। তবে গতবারের চেয়ে এবার গরুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। এদিকে কুমিল্লায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলায় 4 শতাধিক স্থায়ী এবং অস্থায়ী হাট চলবে বলে পশু বেচাকেনা। গরু মহিষের পাশাপাশি কুমিল্লার হাটে মিলবে পাহাড়ি গয়াল। কুমিল্লায় কোরবানির পশুর চাহিদা 2,37,586টি, লালন পালন করা হয়েছে 2,60,752টি গবাদি পশু। ঈদ উপলক্ষে গরু চোরাচালান রোধে সীমান্তে টহল বাড়িয়েছে বিজিবি। রাতের খবরে আবারও বিরতি নিচ্ছি, আরও খবর আরেকটু পর। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাস, প্রত্যাখ্যান ইসরায়েলের। বাংলাদেশের ক্রিকেটে সাকিব অধ্যায় শেষ হয়ে যায়নি, মন্তব্য বিসিবি পরিচালক ইফতেখার আহমেদের। অ্যাটাক মাস্টার আজকে কোথায়? ওকেই অসুখ অ্যাটাক করেছে। এদের উচ্ছলতা যেন থেমে না যায়, এজন্য নতুন লাইফ বয় এর জীবাণু নির্মূলকারী ভিটামিন যুক্ত ফর্মুলা দেয় জীবাণুর বিরুদ্ধে 100%। ইস্পাহানের প্রিমিয়াম টি খেলার খবর। ক্রিকেট, সাকিব আল হাসানের সঙ্গে বিসিবির সম্পর্ক শেষ হয়ে যায়নি, তবে তার দলে ফেরাটা নির্বাচকদের উপর নির্ভরশীল বলে মন্তব্য করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। পাকিস্তান সফরে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই, আরব আমিরাত দুঃস্বপ্ন ভুলে এই সফরে ভালো কিছু করবে দল, এমনটাই প্রত্যাশা এই পরিচালকের। মমিনুর রিপনের রিপোর্ট। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে সেদেশে পৌঁছেছে বাংলাদেশ দল। রোববার প্রথম বহরের পর সোমবার পৌঁছেছেন দলের বাকি ক্রিকেটাররা। লিটন দাসের দল সেখানে সর্বোচ্চ নিরাপত্তা পাচ্ছেন বলে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু। আরব আমিরাতের কাছে সিরিজ পরাজয়ের দুঃস্বপ্ন ভুলে পাকিস্তান সফরে মনোযোগী হওয়ার পরামর্শ তার। আমাদের একটা নতুন টিম, আমাদের যে 4 জন ভেরি সিনিয়র প্লেয়ার চলে যাওয়ার পর একটা ভ্যাকিউম হয়েছে। আমার মনে হয় ট্যালেন্ট আছে, আমি আগেও বলেছি অ্যাপ্লিকেশনের অভাব। এটা যত ম্যাচ খেলবে তারা ইমপ্রুভ করবে। পাকিস্তান সব সময় একদম টপ ক্লাস সিকিউরিটি টিমগুলিকে দেয়, হ্যাঁ, এটা বহুদিন ধরেই দিচ্ছে। এই সিকিউরিটি সম্বন্ধে কোনো কমপ্লেন এখনো ক্রিকেট বোর্ডের বা আমাদের যে টিম গেছে তাদের নেই। বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে পাকিস্তান সুপার লিগ দিয়ে দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের বাংলাদেশ দলে ফেরা প্রসঙ্গে বিসিবির এই পরিচালক জানান, এটা নির্বাচকদের উপরই নির্ভরশীল। হি ইজ আ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, এনি টিমের জন্য সে কিন্তু একটা অ্যাসেট। সো সুতরাং ডেফিনেটলি আমাদের সিলেক্টার্স অ্যান্ড টিম ম্যানেজমেন্ট ইজ অলওয়েজ তার কনসিডারেশনে থাকে। কিন্তু আপনি সাকিব আপনার যে রেকটিফাই করে আসলো, এটাই তো ফার্স্ট 2টো ম্যাচ খেললো। লাহোরে 28 মে সিরিজের প্রথম টি-20তে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো বলছি আরও একবার। সরকারের সাথে সেনাবাহিনীর কোনো বিরোধ নেই, সেনা সদরে প্রেস ব্রিফিং। সচিবালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি, আজকের মধ্যে অধ্যাদেশ বাতিলের দাবি সংযুক্ত পরিষদের। মানবাধিকার সমুন্নত রাখতে গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে, বিবৃতিতে তারেক রহমান।
সংবিধান সংস্কার, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ সহ মৌলিক কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়নি আলী রিয়াজ। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।